নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় উন্নত প্রথায় আলুর চাষ। অর্থকরী ফসল হিসেবে আলুর গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবীতে আলুর চাহিদা ক্রমশ লাফিয়ে লাফিয়ে যেমন বাড়ছে, কৃষি এবং শিল্পের মেলবন্ধন ঘটেছে এই আলু চাষকে কেন্দ্র করে। প্রভূত পরিমাণে বিনিয়োগ হয় এই আলু চাষকে কেন্দ্র করে, কিন্তু সমস্যাও রয়েছে। প্রতি বছর আবহাওয়াজনিত কারণে রোগ পোকার আক্রমণে এবং সঠিক পরিচর্যার অভাবে ব্যাহত হয় উৎপাদন। ক্ষতি শুধুমাত্র চাষি বন্ধুদের হয় না, তার প্রভাব থাকে আমাদের বাজারে, তার প্রভাব থাকে আমাদের রাজ্যের অর্থনীতিতে। তাহলে উপায় আছে। আমাদের কৃষি বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে কিভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা আলু চাষকে আরও উন্নত থেকে উন্নততর করে তুলতে পারবেন, সে নিয়ে আজকের আলোচনা শুরু করব। শুরুতেই আপনার সঙ্গে পরিচয় করে দিই। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমার ঠিক বাঁদিকে গোঘাট ২ নম্বর ব্লক হুগলির থেকে ডক্টর সুদীপ ভট্টাচার্য, সহ কৃষি অধিকর্তা। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন খানাকুল ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর শুভময় ঘোষ। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার রয়েছে আজকে 033222505157। এই নাম্বারে ফোন করে আজকের বিষয়ের ওপর আপনারা প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। প্রথমেই শুভময়বাবু, আপনার কাছে আসবো যে আজকে আমাদের যে ক্যাপশনে আমরা রেখেছি যে উন্নত প্রথায় আলুর চাষ, এখানে ঠিক কি কি পরিচর্যা করণীয় চাষি বন্ধুদের? আচ্ছা, প্রথমেই নমস্কার আমার সকল দর্শক বন্ধু তথা কৃষক বন্ধুদের। তো আজকের বিষয়টা সত্যিই খুব প্রাসঙ্গিক। যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের কৃষি অর্থনীতিতে আলু একটা খুব গুরুত্বপূর্ণ ফসল, এবং যেখানে আমাদের দৈনন্দিন জীবনে ভাত এবং ডালের পরেই আমরা আলুর স্থান। কিন্তু বর্তমান দিনে আলুর সাথে যে প্রক্রিয়াকরণ শিল্প, সেখানে আমাদের বলা চলে যে সেদ্ধ আলু থেকে আমাদের যে বিভিন্ন ধরনের চিপস, যেটা যেভাবে জনমুখী, যেভাবে আমাদের খাবারের তালিকায় উঠে আসছে, এবং এই প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা আলুটাকে ডায়াবেটিস রোগীদের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে পারছি। শুধু তাই নয়, এখানে যে আমাদের প্রক্রিয়াকরণ শিল্পের সাথে আমরা দেখি যে বর্তমানে যে আমাদের আজকের যে টপিকটা, সেখানে আমরা কি করে তার পরিচর্যা করব, কিভাবে সংরক্ষণ করব, এবং কিভাবে বাছাই করে সেটাকে প্রপারলি হিমঘরে সংরক্ষণ করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক বন্ধুদের, কৃষক ভাইদের প্রথমে কয়েকটি পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কি কি পরিচর্যা, উন্নত প্রথায় আলু চাষে কি কি পরিচর্যা করতে হতে পারে। প্রথমেই আমি বলে থাকবো যে কৃষক ভাইরা জমির অবস্থান এবং সেচের সুবিধা অনুযায়ী সঠিক মেয়াদের জাত নির্বাচন করবেন। এরপরে তিনি সরকারি কোনো সংস্থা থেকে আলুর যে কন্দ বা আলুর যে বীজ ক্রয় করবেন, এবং তারপরে কৃষক ভাইদের যে কর্তব্য, যে কোনো ফসলের মতোই আলুর বীজকে শোধন করতে হবে। কেন শোধন করতে হবে? কারণ আমাদের লক্ষ্য যে কোনো ফসলের মতোই যে নীরোগ এবং রোগমুক্ত বীজ নির্বাচন। এবং তারপরে আমরা যে আলুর যে বীজটাকে যে আমাদের ছুরি বা বটি দিয়ে আমরা কেটে বসাবো, সেটাকেও আমাকে রোগমুক্ত করতে হবে, নির্বীজকরণ করতে হবে, স্টেরিলাইজ করতে হবে 1% পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট সলিউশন দিয়ে। এরপরে আমাদের হচ্ছে আলু বীজ আমরা যে জমিতে বসাবো, সেখানে আমাদের কি কি করণীয়, সঠিক সেচ ব্যবস্থা আছে কিনা, আমি যে বসাচ্ছি সেটা সঠিক দূরত্বে বা সঠিক গভীরতায় বীজ আলু বসাচ্ছি কিনা, এবং সেই জমিতে আমার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। কৃষি দপ্তর নির্ধারিত সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ, এবং তার সাথে সাথে যথাযথ সময়ে যে অন্তর্বর্তীকালীন পরিচর্যা আছে, সেটাকেও কৃষক বন্ধুদের করতে হবে। যেমন দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে, যে যখন আলু তোলার সময় হবে, সেই সময় 10 থেকে 12 দিন আগে আমাদের সেচ বন্ধ করে দিতে হবে, এবং আলুর ওপরের ডাঁটা বা কাণ্ড আমরা কেটে ফেলবো, এবং তার ঠিক 1 সপ্তাহ পরে, আমার সেচ বন্ধ করার ঠিক 1 সপ্তাহ পরে আমরা ডিহলমিং যেটা করি, আলুর ডাঁটা বা কাণ্ড আমরা কেটে ফেলি, এবং তার উপরিভাগে আমাদের যে কোনো সুপারিশকৃত ছত্রাকনাশক আমরা প্রয়োগ করে থাকি। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি সুদীপবাবু আপনার কাছে যেটা জানবো যে আমাদের রাজ্যের আলুর যে গুণমান, উৎকৃষ্টতা, সেটা আমার হুগলি জেলার আলু তো একদম বিখ্যাতই বলা যায়। সেখানে আপনারা কাজ করছেন, যে এই মুহূর্তে আলু তোলার কাজও অনেকটা শুরু হয়েছে, যেটা সৌম্যবাবুর কাছে শুনলাম। তো এখন কি করে চিহ্নিত করবেন যে এই তোলার সময়টা হয়ে গেছে? আচ্ছা, প্রথমেই নমস্কার জানাই আমার প্রত্যেক শ্রোতা বন্ধু এবং আমার কৃষক বন্ধুদের। প্রথমে বলে রাখি যে আমাদের রাজ্যে জেনারেলি অক্টোবর নভেম্বর মাসে আলু বপন করা হয়, এবং
আইডিয়াল তোলার সময় যখন হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ, সেই সময় আমাদের আলু তোলা হয়। তা ফার্স্টে আমাদের যেহেতু আলু মাটির নিচের ফসল, যখন আলুটা মাটির নিচে পরিপক্ক হয়ে যায় তখন তার উপরের পোর্শন তখন দেখা যাবে যে হলুদ হয়ে যাবে এবং হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে শুকাতে শুরু করবে এবং ন্যাচারালি পরবর্তীকালে সেগুলো ব্রাউনিশ হয়ে যাবে, অর্থাৎ বাদামি বর্ণের হয়ে যায়। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যখন আলুর গাছের যে ওপরে অংশ, যে কাণ্ড বা পাতা যখনই 50 থেকে 70% যখন হলদে হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে আলুটা পরিপক্ক হয়ে গেছে এবং এই সময় আলু তুলতে হবে। এবং একটা জিনিস একটু তার মধ্যে বলে রাখি যে মানে এই সময়টা একটা জিনিস, যখন মাটির টেম্পারেচার যদি দেখা যায় যে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন সমস্ত কৃষক বন্ধুদের একটা জিনিস নজর রাখতে হবে যেন আলু বেশি দিন ফেলে না রাখে মাঠে, সঙ্গে সঙ্গে তাকে হারভেস্ট করে নিতে হবে। কারণ বেশি দিন ফেলে রাখলে সেই ক্ষেত্রে আলু পচে যাওয়ার সম্ভাবনা আছে বা আলু কালো হয়ে যাবে, এবং সেই আলু যদি পরবর্তীকালে সংরক্ষণের জন্য ওনারা কোনো গোদামজাত করেন তাহলে সেক্ষেত্রে সেটা একটা মানে পচে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে আলু তোলার ক্ষেত্রে আমরা পুরনো সাবেকি প্রথায় যে কোদাল ব্যবহার করা হয়, এখন তো আধুনিকভাবে নতুনভাবে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, সেখানে কি যন্ত্র ব্যবহার করবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, এখন এটা খুব ভালো কোশ্চেন। এখন আমাদের পটেটো ডিগার বলে একটি মেশিন অলরেডি চলে এসছে এবং সেটা হচ্ছে আমাদের যে কৃষি দপ্তরের যে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে যে ফার্ম মেকানাইজেশন স্কিম আছে সেখানের মাধ্যমে আমাদের চাষি বন্ধুরা সাবসিডির মাধ্যমে সেই যন্ত্র কিন্তু ক্রয় করতে পারে। এবং সেটা বিভিন্ন ধরনের আছে, যদি 5.1 হর্স পাওয়ার বা তার উপর যদি ওনারা কিনতে চান তাহলে তার দাম পড়বে 72,000 টাকা এবং তার 50% মানে 36,000 টাকা পর্যন্ত ওনারা সাবসিডি মূল্য পেয়ে যেতে পারেন। আচ্ছা, শোভময় বাবু, প্রথমে বীজ আলুর কথা বলছিলেন। আমরা যখন এখন বাড়িতে আলু আনি অনেক সময় তো প্রচুর গ্যাঁজ বেরোনো, মানে ওখান থেকে যেন আলু তৈরি করা যেতে পারে এরকম একটা বুঝি। তাহলে খাবার আলু আর বীজ আলু এই দুটোর মধ্যে তফাৎ কোথায় বা এটা সংরক্ষণ কিভাবে করবেন চাষি বন্ধুরা? আচ্ছা, অবশ্যই খাবার আলু এবং বীজ আলু এই দুটো যে কোনো ফসলের মতোই বীজ আলু এবং খাবার আলু সংরক্ষণ এবং পরিচর্যা সম্পূর্ণ আলাদা। প্রথমেই বাছাই করার জন্য আমরা যে মানে গুদামজাতকরণের আগে, সংরক্ষণের আগে আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের কোনো কুচকানো, কোনো রোগাক্রান্ত বা কোনো দাগ হয়ে গেছে, কোনো ধসা লেগেছে, এই ধরনের আলুগুলোকে ডিসকার্ড করতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যে আলুগুলো থাকবে, প্রথমে আমরা খাবার আলু হিসেবে যেগুলোকে নেব সেগুলো আমাদের ছোট, মাঝারি, বড় এই মাপে আমরা আলাদা করে নেব। এবং বীজ আলু হিসেবে আমরা যেগুলোকে পরবর্তী বছরে বীজ আলু হিসেবে ব্যবহার করব সেই আলুগুলোকে আমরা তাদের ওজন এবং আয়তন অনুযায়ী আমরা যদি এভাবে শ্রেণীবিন্যাস করি যে আপনার আপ টু 25 গ্রাম অবধি যে আলু সেটা হচ্ছে ছোট সাইজের আলু, 26 থেকে 60 গ্রামের যে আলু সেটা হচ্ছে আপনার মাঝারি ধরনের আলু, 61 থেকে 100 গ্রাম অবধি যে আলুর ওয়েট পাবো সেটা হচ্ছে আপনার বড় আকারের আলু, এবং মোর দেন 100 গ্রামের যে আলুগুলো ওয়েট বেশি হবে, 100 গ্রামের বেশি, সেগুলো হচ্ছে আরও বৃহৎ আকারের। তো এইভাবে যদি শ্রেণীবিন্যাস করে রাখি এবং আমার বীজ আলু এবং খাবার আলু পৃথকভাবে আমাকে সংরক্ষণ করতে হবে। এই প্রসঙ্গে বীজ আলু হিসেবে আমরা যেগুলোকে রাখবো পরবর্তী বছরের জন্য সেটাকে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে আমাদের যে 3% বোরিক অ্যাসিড দ্রবণে আমরা 20 মিনিট বীজ আলুগুলোকে ডুবিয়ে রাখতে পারি এবং এই একই দ্রবণ আমরা 10 থেকে 15 বার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমার অনেকটা আলু বীজ যদি ওই দ্রবণে ডোবাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা 5% বোরিক অ্যাসিড আমরা স্প্রে করতে পারি বীজ আলুর ওপরে। এরপরে ওই বীজ আলুগুলোকে আমাদের শুকনো ঠান্ডা জায়গাতে শুকিয়ে নিতে হবে এবং শুকিয়ে নেওয়ার পরে সেটাকে আমরা প্যাকেটে ভরবো, মানে আইদার আমার চটের বস্তা বা নাইলনের বস্তায় আমরা ভরবো, এবং সেক্ষেত্রে আমরা যে বস্তায় ভরবো সেই বস্তাগুলোকেও আমার উচিত নির্বীজকরণ করা, আমাদের যে ম্যাঙ্কোজেব যে ছত্রাক জীবাণুমুক্ত করা, আমাদের যে ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে, এই হিসাবে আমরা বস্তাগুলোকেও নির্বীজকরণ করবো। তো এরপরে সংরক্ষণ করতে গিয়ে আমাদের মেনলি হচ্ছে আমরা হিমঘরে বীজ আলু এবং হচ্ছে খাবার আলু সংরক্ষণ করব। প্রথমেই বলেছি আমার যে আলুগুলো খারাপ যেগুলো সেগুলোকে প্রথমে বাদ দিতে হবে, পরিণত আলুগুলোকে আমরা নেব। কোনো ভেজা আলু বা কোনো মানে সূর্যের আলোতে কোনো শুকনো সূর্যের আলোতে আছে এরকম আলুকে আমরা হিমঘরে পাঠাবো না। তো এই প্রসঙ্গে হিমঘরে আমরা যখন সংরক্ষণ করব দুটো জিনিস মাথায় রাখতে হবে। বীজ আলু সংরক্ষণের জন্য আমার টেম্পারেচার থাকবে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, এবং খাবার আলু হচ্ছে আমার
15 থেকে 20 ডিগ্রি টেম্পারেচারে আমরা রাখতে পারি। এবং এই যে আমরা হিমঘরে রাখবো, এর একটা প্রসিডিওর আছে, সেখানে আমরা 8 বস্তা পরপর একের পর এক রাখতে পারি এই আলুগুলোকে সাজিয়ে। এবং হিমঘরে যে আমাদের কুলিং টেম্পারেচার থাকে 2 থেকে 4 ডিগ্রি, সেটা একটা মাথায় রাখতে হবে, 0 ডিগ্রির নিচে যেন টেম্পারেচার কখনো না নেমে যায়। কারণ 0 ডিগ্রির নিচে নেমে গেলে আলুর মধ্যে, আলুর টিউবারের মধ্যে একটা ঠান্ডাজনিত ক্ষত তৈরি হয়, আলুর মধ্যে আপনার বাদামি রঙের একটা দাগ তৈরি হয়ে যায়। সেম অ্যাজ আলু তোলার পরে কৃষক বন্ধুরা যখন আলু উঠছে ফেব্রুয়ারি মাসে, তখন আমাদের এই দরিদ্র কৃষকরা সবসময় হিমঘরে পাঠাতে পারছেন না, তারা দেশীয় পদ্ধতিতে কি করতে পারেন, সেই আলুটাকে একটা আপনার ঠান্ডা জায়গাতে কোনো ছাউনি দিয়ে ঢেকে রাখতে পারেন, একদম একদম সূর্যালোক যাতে সরাসরি না পায়, এবং সেখানে টেম্পারেচারটা আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে আমি 10 থেকে 12 দিন রাখতে হবে। কেন রাখতে হবে? তাতে আপনার আলুর যে বাইরের খোসাটা শক্ত হবে এবং পুরু হবে, এবং তার মধ্যে শুষ্ক পদার্থের পরিমাণটা বাড়বে, এবং কালারটা আপনার ঠিক থাকবে। তো এভাবে দেশীয় পদ্ধতিতেও কৃষকরা করতে পারেন। সংরক্ষণের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নিতে হবে। সুদীপ বাবু, আপনার কাছে যেটা জানবো যে আলু তো তোলার সময় হয়ে গেছে বা হচ্ছেও ইত্যাদি, তো আগে এবং পরে, আলু তোলার আগে এবং পরে কি কি বিষয়ের উপর সতর্কতা অবলম্বন করবেন আমাদের চাষি বন্ধুরা? আচ্ছা, প্রথমেই বলে রাখি, প্রথমেই আমি বলেছিলাম যে আলু যখনই 50 থেকে 70% হলদে হয়ে যায়, বা মানে আলুর গাছের ওপরের অংশ, তখনই সেটা বুঝে নিতে হবে যে চাষি বন্ধুদের যে আলু পরিপক্ক হয়ে গেছে। এবার তোলার আগে কিছু কিছু যে পদক্ষেপ চাষি বন্ধুদের নেওয়া উচিত, সেগুলো আমি ফার্স্টেই বলি। ফার্স্টেই হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেটা আমরা ডিহলমিং বলি হয়। সেটা হচ্ছে গাছের যে ওপরে অংশ, মানে কাণ্ড বা এই অংশটাকে কেটে দিতে হবে। সেটা কবে কাটতে হবে? সেটা হচ্ছে গাছ যখন, মানে আমি যখন আলুটা তুলবো, তা তোলার হচ্ছে ঠিক 10 থেকে 15 দিন আগে সেটা আমার যে ওপরের যে কাণ্ড ডগা, সেটাকে কেটে ফেলতে হবে। এবং সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, যখনই আমি ডাগা বা কন্টাটা কেটে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনার ভাইরাস বা কিছু আক্রমণ হওয়ার সুযোগ থাকে। সেই জন্য সেটাকে রোধ করার জন্য আমাদের কি করতে হবে, ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে কিন্তু সেই কাটা অংশে আমাকে স্প্রে করে দিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট। আর এটা হচ্ছে মানে মানে এর যে উপকারিতা, সেটা হচ্ছে এটা যদি করি, যে ডিহলমিং পদ্ধতি যদি আমি অবলম্বন করি, সেক্ষেত্রে আলুর যে ওজন সেটা বৃদ্ধি পাবে 1 নাম্বার। আর যেটা হচ্ছে আলুর যে খোসাটা, এটা শক্ত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আলুর যেটা পরিপক্ক, সেটা সঠিক পরিপক্ক হিসাবে আমরা পেতে পারি। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেচ মানে হচ্ছে ইরিগেশন। সেটা হচ্ছে আলু যখন মানে পরিপক্ক হবে, তার 10 থেকে 15 দিন আগেই আমাদের কিন্তু সেচটাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যেন পুরোপুরি মানে রস বা জো যেটা বলা হয় মাটির, সেটা যেন পুরোপুরি যেন শুকনো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্দ্রভাবটা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা ঝাপটা সেচ দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে এটা যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে আলুর ক্ষত সৃষ্টি হতে পারে। যখন আমি তুলবো, সেক্ষেত্রে একটা ক্ষত সৃষ্টি হতে পারে। এই পদ্ধতিটা অবলম্বন করা যেতে পারে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে যেন মানে টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। যদি সেটা 27 বা 28 বা তার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা, কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আলু তোলার আগের। এবার আলু তুলে মানে যখন তুললাম, তারপরেও কিছু সাবধানতা অবলম্বন করতে আমাদের কৃষক বন্ধুদের। সেগুলো হচ্ছে, প্রথমে যেটা আমি বলি, যে যখনই তোলা হয়ে গেল, তোলার পরেই কিন্তু সেই আলুগুলোকে কিন্তু একটা অস্থায়ী ছাউনিতে কিন্তু সংরক্ষণ করতে হবে। এবং কিভাবে সংরক্ষণ করতে হবে, মিনিমাম 10 দিন তাকে সংরক্ষণ করতে হবে। এবং তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে স্তূপাকৃতিভাবে করতে হবে। সেই স্তূপের যে উচ্চতাটা, সেই উচ্চতাটা জেনারেলি 1 থেকে 1.5 মিটার হতে হবে। এবং তার যে চওড়াটা জেনারেলি হবে 3 থেকে 5 মিটার। চওড়াটা কম বেশি করলেও হবে, কিন্তু উচ্চতা সবসময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে 1 থেকে 1.5 মিটার অবশ্যই হওয়া চাই। কারণ যতটা বায়ু চলাচল যত ভালো হবে, তত আলুটা ভালো থাকবে আমাদের। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে তো আমরা সেগুলো মানে 10 থেকে 15 দিন যখন হয়ে গেল, আলুটা যখন খোসাটা যখন মোটা হয়ে গেল, তারপর আমরা সেগুলো গুদামজাত করতে পারি। সুময় বাবু, আপনার কাছে যেটা বললেন, আপনি আলোচনার শুরুতে বলেন হিমঘরে রাখার একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের যে হিউজ পরিমাণে যে উৎপাদন এখানে হয়, সেখানে হিমঘরের সংখ্যা বা নিয়ে যাওয়া অনেক সময় বা বন্ড পাওয়া, এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায় চাষি বন্ধুদের। সেক্ষেত্রে কি বিকল্প হিসাবে ঘরে যদি সংরক্ষণ কেউ করতে চান,
সেক্ষেত্রে কিভাবে কি সাবধানতা অবলম্বন করবে? হ্যাঁ, আচ্ছা, সুদীপবাবু বললেন আপনাদের যে আমাদের মানে আলু তোলার পরই অস্থায়ী কোনো ছাউনিতে আমরা এভাবে স্তূপ আকারে সাজিয়ে রাখতে পারি, যাতে হচ্ছে আপনার ওই টেম্পারেচার মানে 25 ডিগ্রি টেম্পারেচার এবং 10 থেকে 12 দিনে ওতে আপনার আলুর যে বাইরের ত্বকটা ওটা শক্ত হবে, খোসাটা ভালো হবে, এবং ওই যে হাইটটা আপনার 3 থেকে 5 ফুট এবং 10 থেকে 12 ফুট চওড়া, এটা একটা হতে পারে। এর বাইরে যদি আমি কোনো ঘরোয়া পদ্ধতিতে করি, একটা আপনার অস্থায়ী কোনো স্ট্রাকচার যেটা হচ্ছে আমাদের একটা বাষ্পীভবন প্রক্রিয়াটা যাতে ভালোভাবে হয়, মানে ধরুন আমি ইট দিয়ে একটা কোনো স্ট্রাকচার বানিয়ে মেঝেতে আপনার ইট বসিয়ে তার উপরে বালি ছিটিয়ে, এবং যে ঘরের যে দেওয়াল সেটাও আমি ইট দিয়ে করতে পারি, এবং যে ছাউনিটা হবে সেটা হবে টালির ছাউনি, এবং সেই ছাউনির ওপরে আমার কোনো শুকনো কোনো খড় হতে পারে, কোনো ঘাস হতে পারে, কোনো এগুলো বিছিয়ে আমি টেম্পারেচারটাকে এমন করে রাখবো যাতে আমার উত্তর দক্ষিণ বরাবর ওই ঘরে একটা আলো বাতাস খেলার মতো জানালা থাকবে, মানে দিনের বেলা যাতে সূর্যের আলোটা সরাসরি ওই ঘরে না প্রবেশ করতে পারে। দিনের বেলা আমরা জানালা বন্ধ রাখবো এবং সন্ধ্যার পরে রাত্রেবেলা আমরা জানালাটা খুলে দেব। আমার লক্ষ্য থাকবে যে আবার 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার থাকবে, এবং আপেক্ষিক আর্দ্রতাটাও আমার যে আর্টিফিশিয়াল যে হিমঘরে থাকে মোটামুটি 90 থেকে 95%-এর মধ্যে, সেটা যেন বজায় থাকে। এটা একটা কৃষক বন্ধুদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই টেম্পারেচার যদি মানে 25 ডিগ্রির বেশি চলে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে, যেমন আমাদের মানে খুব ঠান্ডা জনিত যেরকম ক্ষত হয় বললাম কোল্ড স্টোরেজে, সেরকম টেম্পারেচার বেড়ে গেলে আলুর মধ্যে একটা আমার যে ব্ল্যাক হার্ট ডিজিজ একটা রোগ হয়, যেখানে কি হয় যে আলুর মধ্যে বাষ্পীভবনের হারটা মানে অক্সিজেনের অভাবে এদের শ্বসন ক্ষমতাটা কমে যায় টিউবারগুলোর মধ্যে, সেই কারণে আলুর মধ্যে আমার একটা কালো কালো গর্তের তৈরি হয়। তো সেই জন্য কৃষক বন্ধুদের এভাবে কৃষক বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন, কারণ আমাদের বেশিরভাগটাই হচ্ছে হিমঘরে আমরা করি, কিন্তু এই হিমঘরের মধ্যে যে আমাদের সমস্যাটা আছে সবসময় দরিদ্র কৃষকরা করতে পারেন না, সেখান থেকে আমরা এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। আমি সুদীপবাবুর কাছে আসবো, সেটা হচ্ছে যে আমরা আগে থেকে যে ব্যাগ ব্যবহার করতাম চটের থলি ব্যাগ হিসেবে করে, এখন তো মানে পলিথিনের এগুলো ব্যবহার করা, এটা কতটা গ্রহণযোগ্য? দেখুন, আলু তুলে যাওয়ার পর যে গুদামজাত করার জন্য জেনারেলি 3 ধরনের বস্তা আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পাটের বস্তা। আচ্ছা, একটু বিরত করছে, এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, প্রবীর বাবু, স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডের গামারিয়া অঞ্চল থেকে বলছি। আমাদের এখানে কাঁকড়ে বালিমাটি অঞ্চল, মানে দোআঁশ মাটিও হতে পারে। এখন হচ্ছে কি, আমার এখানে আমি এবছর আমার 5 কাঠা জমিতে সর্ষে চাষ করেছিলাম, খুব ভালো পেয়েছি। আজকের আলুর অনুষ্ঠানটা শুনতে এত ভালো লাগছে, আমি জমিতে আলু লাগাতে চাই। শুধু একটাই প্রশ্ন, আপনারা বলছেন না এখানে অনেক আদিবাসী বন্ধুরা আছে, ওরা বলে যে আলু চাষ করতে নাকি বেশি জল লাগে না, ওরা কি ঠিক বলছে? বা যদি জল লাগে কোন কোন সময় দেবো, যদি বলে সাহায্য করেন উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও প্রবীর বাবু, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তাহলে সুদীপ বাবু উত্তরটা, উনি যেটা জানতে চাইছেন যে কাঁকুড়ে মাটি, সেখানে সেচ, অল্প জলে কি চাষ সম্ভব? আচ্ছা, আমি এটা একটু ধন্যবাদ কৃষক বন্ধুকে। আপনি যে প্রশ্নটা করলেন যে সেচ ব্যবস্থা, আমি প্রথমেই বলেছি যে সেচের সুবিধা অনুযায়ী আপনাকে জমিটা নির্বাচন করতে হবে। এটা ঠিক যে আমাদের কোন কোন পর্যায়ে কোন কোন বৃদ্ধি দশায় আমরা আলুতে সেচ দেব। প্রথম হচ্ছে আপনার 20 থেকে 22 দিনের মাথায় যখন স্টোলন বেরোবে সেই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার সেই স্টোলন যখন বড় হবে, বর্ধিত স্টোলন দশা, আপনার 40 থেকে 45 দিনের মাথায়, এই সময়গুলোতে আপনাকে সেচ দিতে হবে। এরকম নয় যে সবসময় আপনাকে ডুবিয়ে সেচ দিতে হবে, আপনি ঝাপটা সেচও দিতে পারেন। আপনার এই স্টোলন দশাটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন হচ্ছে আলু আপনার পরিপক্ক হচ্ছে, মোটামুটি আপনার 65 থেকে 70 দিন বয়সে যখন আলু তোলার সময় আসছে, তখন একবার ঝাপটা সেচ দেবেন। আচ্ছা আচ্ছা, যেটা সুদীপবাবু ওই ব্যাগের উত্তরটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে 3 ধরনের ব্যাগ আমরা গুদামজাত করার জন্য ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পাটের, একটা হচ্ছে পেঁয়াজের, আর একটা হচ্ছে লেলো ব্যাগ। যেটা হচ্ছে জুটের হয় বা পাটের হয়, সেক্ষেত্রে যেটা আপনার যে ওটার যে গায়ে যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রের যে মানে পরিধি বা মাপটা থাকে, সেটা জেনারেলি হয় হচ্ছে আপনার 1 বর্গ মিলিমিটার। আর যেগুলো পেঁয়াজের ক্ষেত্রে হয়, পেঁয়াজের ক্ষেত্রে যে ছিদ্রের যে সাইজটা হয় সেটা হয় 4 বর্গ মিলিমিটার। এবং যেটা লেনো ব্যাগ থাকে বা পলিথিন ব্যাগ থাকে, যেটা আমরা নাইলনের ব্যাগ বলি, সেগুলোর ক্ষেত্রে থাকে 8 বর্গ মিলিমিটার। যেটা
লেনো ব্যাগ থাকে সেটা যেহেতু ছিদ্রের সাইজটা অনেকটা বড়, সেক্ষেত্রে যখনই আমরা গুদামজাত করি তার মধ্যে তো আমরা কিছু স্প্রে করে থাকি যাতে কোনো রোগ পোকা বা মানে ইয়েতে প্রবলেম না হয়। তার জন্য লেনো ব্যাগের যেহেতু ছিদ্র সাইজটা অনেক বেশি থাকে, তাই জন্য পাটের বা পেঁয়াজের বস্তার থেকে লেনো ব্যাগটা বেশি গ্রহণযোগ্য হয়। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেখানে সময়বাবু আপনার কাছে জানবো যে প্রক্রিয়াকরণের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কেন কৃষি শিল্প সঙ্গে যুক্ত হয়ে গেছে এখানে। তো এখানে এই চাষের জন্য বা প্রক্রিয়াকরণের যে পদ্ধতি সেটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি, কারণ প্রক্রিয়াকরণ শিল্পে আমরা দেখেছি যে আলুতে যে আমরা অর্থনৈতিক বিনিয়োগ করি, শুধুমাত্র যে হিমঘরের শিল্প নয়, এটা একটা আলুর যে ব্যবসা আমরা করছি সেখানে দেশীয় বাজারের সাথে সাথে বিদেশি বাজারেও এই প্রক্রিয়াকরণটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা প্রক্রিয়াকরণ করতে গেলে প্রথমে হচ্ছে আমরা দেশীয় পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে সংরক্ষণ করছি সেই আলুকে আমরা সহজে প্রক্রিয়াকরণের জন্য পাঠাতে পারি। কৃষক বন্ধুরা হিমঘরে যে আলু বীজ রাখছেন এটা মাথায় রাখতে হবে যে 75 দিনের বেশি হিমঘরে রাখা যাবে না, সংরক্ষণ করা যাবে না। যদি সেই আলুকে প্রক্রিয়াকরণ শিল্পে পাঠাতে হয় তাহলে আপনাকে 75 দিনের মধ্যেই সেই আলুকে বের করে আনতে হবে। এবং আমরা দেখেছি যে আমাদের প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন যে শুকনো এবং বিভিন্ন যে চিপস, আমাদের যে বিভিন্ন ফার্মেন্টেড প্রোডাক্টস বা হিমায়িত যে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, আমাদের যে ফ্লেক্স তৈরি হয়, তো এই ধরনের এগুলো আমরা আসে কোথার থেকে? আমরা জানি যে কুফরি চিপসোনা 1, কুফরি চিপসোনা 2, কুফরি চিপসোনা 3, 4, এগুলো হচ্ছে মেন আমাদের প্রক্রিয়াকরণের যত মানে ভ্যারাইটি। এর বাইরে আমরা কুফরি জ্যোতি থেকেও আমরা কিন্তু প্রক্রিয়াকরণ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সেটাকে বেশি দিন আমরা স্টোর করতে পারবো না। আমাদের যে জ্যোতি আলু বলেন সেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের চিপস তৈরি করতে পারি, কিন্তু সেগুলো বেশি দিন সংরক্ষণ। বীজটা কোথা থেকে পাবেন? হ্যাঁ, আলু প্রক্রিয়াকরণে যে প্রক্রিয়াকরণ দেখুন, বীজ হচ্ছে কৃষক বন্ধু বললাম যে বীজ আলু তার পরবর্তী বছরে সেইটাকে আবার পরবর্তী বছরে চাষ করতে পারেন। তার জন্য আমাদের পূর্ববর্তী আলোচনায় হয়েছে যে মেন যেটা হচ্ছে ডিহালমিং করি, সঠিক সময়ে ডিহালমিং করার পরে আমাদের যে ওপরের যে ওই সময়টায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন আমি আলু তুলছি সেই সময় টেম্পারেচারটা একটু বাড়তে শুরু করে, একটা জাপ পোকা যেটা ভাইরাস ঘটিত রোগ আলুর ক্ষেত্রে, ওপরের রোগ জীবাণুটা যাতে আলুর টিউবারে কন্দে প্রবেশ করতে না পারে সেই কারণে আমরা গাছের উপরিভাগে, ফসলের উপরিভাগে আলু তোলার সময় একটা ছত্রাকনাশক এবং হচ্ছে আমাদের একটা যে কোনো অন্তর্বাহী সিস্টেমিক কীটনাশক আমরা স্প্রে করতে বলি কৃষক বন্ধুকে। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সংক্ষেপে সুদীপবাবু আপনার কাছে যেটা জানবো যে আমরা হিমঘরে ধরুন পাঠিয়ে দিলাম, এখানেই তো শেষ না, হাত ধুয়ে ফেলা নয়, এখানেও অনেক কিছু রোগে বা জীবাণুর আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করবে? দেখুন, আলুর ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রেই যেটা হয় যে রোগের জীবাণু বা পোকার যে বিভিন্ন শারীরবৃত্তীয় যে সমস্ত দশা থাকে সেগুলো কিন্তু যখন আলুটা ফিল্ডে থাকছে তখন থেকেই কিন্তু সে তার মধ্যে থেকে কিন্তু সার্কুলেট করছে। যেমন খুব যদি স্পেসিফিক্যালি বলিস যে সুতলি পোকা যেটা বলে পটেটো টিউবার মথ, সে কি করে, সে যখন ডিম পাচ্ছে, ডিম পাড়ার পর তার লার্ভাল স্টেজ যেটা থাকে সেটা কিন্তু মানে আলুটা যখন তুলছে তখনই কিন্তু তার মধ্যে চলে আসছে। এরপর যখন সে গোদামজাত করছে সেখানে তারা কি করছে, সুরঙ্গের মতো করে সে খাচ্ছে, খাওয়ার পর সেই আলুগুলো যখন শুকিয়ে যাচ্ছে তখন একটা সাদা হয়ে যাচ্ছে এবং বিক্রির জন্য সেটা কিন্তু অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এবং এইটা যদি বারংবার চলতে থাকে, মানে একে যদি আমরা কোনো রকম ভাবে মানে শোধন না করি তাহলে কিন্তু এটা কিন্তু আর কোনোভাবেই আর বিক্রি জায়গায় থাকবে না। সেরকমই ডিজিজের ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে যেটা কি হয়, বিভিন্ন ধরনের যে লেড ব্লাইট বা আমাদের যদি বলা হয় ড্রাই রড বা পিঙ্ক রড যে সমস্ত পটেটো থাকে সেই জীবাণুগুলো কিন্তু ঠিক সেভাবে ফিল্ড থেকেই আলুর কাছে চলে আসছে। এর ফলে কিন্তু আলু যদি সঠিকভাবে মানে যেটা করণীয় মানে সবার ক্ষেত্রে সেটা হচ্ছে যখনই গোডাউনে রাখুন না কেন সেটা কিন্তু মাঝে মাঝে সেটা নজরে রাখতে হবে এবং শোধন করতে হবে, পর্যবেক্ষণটা রাখতে হবে এবং যে ব্যাগে রাখছে সেটাকে শোধন করতে হবে এবং গোডাউনটাকে কিন্তু শোধন করা। আমি শেষ প্রশ্ন নিয়ে আমি সময়বাবু আপনার কাছে আসবো যে আমরা অনেক সময় বাজার থেকে আলু নিয়ে আসি, সেটা সবুজ আকারে মানে রঙের দেখতে হয় কিছু কিছু জায়গায়, এটা কি গ্রহণযোগ্য মানুষের শরীরের পক্ষে? আচ্ছা, একদমই ঠিক। আমরাও দেখি যে বেশিরভাগ সময় আমাদের বেশ কিছু আলু উপরিভাগটা সবুজ হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা যখন ডিহালমিং করছি, যখন আলুর কাণ্ড থেকে আমরা আলাদা করে দিচ্ছি গাছ, বা আমাদের যখন ভেলি তুলছি, মাটি ধরাচ্ছি, সেই সময় কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই সময় কোনো আলু যদি সানলাইটে সরাসরি সূর্যের আলোতে যদি এক্সপোজ হয়ে যায়, সূর্যের মানে সূর্যালোকের যদি আলো ওই আমাদের মাটির তলায় যে টিউবার থাকছে, কন্দ থাকছে, ওর ওপর পড়লে সেটাই আলুর টিউবারটাই
আমাদের অনেক সময় সালোক সংশ্লেষের কাজ শুরু করে দেয়, সেই কারণে সেই ক্ষেত্রে। সবুজ হয়ে যায়। এটা হচ্ছে একটা অ্যালকালয়েড, একটা গ্লাইকো অ্যালকালয়েড, যেটা হচ্ছে সোলানিন কন্টেন্ট। এটা না খাওয়াই ভালো তো? এটা না খাওয়াটা একদমই, এটা না খাওয়াটা ভালো। এটা খেলে আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট আচ্ছা। পড়ে, বা আমাদের মুখে জিভে ঘা হতে পারে। এটাকে আমাদের এড়িয়ে যাওয়াটাই ভালো এই আলুগুলোকে। একদম। আমাদের ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের ইতি টানতেই হবে। খুব সুন্দর একটা আলোচনা আজকের। আলু তো আমাদের এখানে একটা অর্থকরী ফসল, এবং মানুষ শুধু নয়, বহু ব্যবসায়ী এর দিকে চেয়ে থাকেন। তো আশা করব যে পরামর্শগুলো আমাদের এই বিশেষজ্ঞরা আপনাদের দিলেন, চাষি বন্ধুরা গ্রহণ করে বা অনুসরণ করে নিঃসন্দেহে এই আলু চাষকে আরও উন্নত থেকে উন্নততর করতে পারবেন। এই রকমই প্রতি বৃহস্পতিবার কলকাতা টিভির পর্দায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে আপনারা ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার।